দর্শক, আপনারা দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের এই আলোচনায় যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। স্যার, আসলে দেখছিলেন যে বাংলাদেশ 10 উইকেটের বিশাল বড় জয়। আসলে এই জয় কি বার্তা দিল? আপনার কি মনে হয় যে আমরা কি এখন একটু স্বস্তি, নাকি মনে হয় যে না, ইটস ওকে ওকে টাইপ জয় আর কি, কোনটা? ধন্যবাদ সাফায়েত। আপনার যে শিরোনাম করেছেন সেই শিরোনামটাই কিন্তু এটার এই প্রশ্নের উত্তর রয়েছে, যে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ালো বাংলাদেশ। অথচ হওয়া উচিত ছিল কিন্তু উল্টোটা। আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ খেলতে যাবেন সেখানে অভিজ্ঞতা বলেন, শক্তি বলেন, সব কিছুই যে যদি আপনি অনুষঙ্গকে যোগ করেন, সেখানে অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে। এবং সিরিজ শুরু হওয়ার আগে কিন্তু সেরকম একটা আবহ নিয়ে কিন্তু বাংলাদেশ এখানে খেলতে গিয়েছিল যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ আমরা সহজে জিতে যাব এবং প্র্যাকটিস হিসাবে কিন্তু এই পুরো সিরিজটাকে কাজে লাগাবো। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এই পুরো ক্রিকেট টিমটাকে ঠিকমতো কিন্তু আপনার অ্যানালাইজ করেনি। আপনি যদি অ্যানালাইসিস করতো ঠিকমতো তাহলে দেখতেন যে আপনি আজকে এই ফলাফলটা হতো না। এক নাম্বার টু হলো যে সেখানে গিয়ে সাকিব আল হাসান নিজেই বলেছেন যে প্র্যাকটিস করার জন্য যে ধরনের একটা মানসিকতা প্রয়োজন ছিল, আমাদের ক্রিকেট দল কিন্তু সেরকমভাবে প্র্যাকটিস করতে পারিনি। এখানে প্র্যাকটিসের সুযোগ ছিল কিন্তু আমরা একটা সেশন প্র্যাকটিস করতে পারিনি, বিশেষ করে ব্যাটিং প্র্যাকটিসটা করতে পারিনি। তো আপনি যখন একটা নতুন জায়গায় যাবেন, নিশ্চিতভাবে কিন্তু একটা নতুন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবেন। এই প্রতিপক্ষের বিরুদ্ধে আগে বাংলাদেশ কখনো খেলেনি। কারা খেলছে না খেলছে, তাদের শক্তিমত্তা কোথায়, এটা একটা ডিটেইল অ্যানালাইসিস হওয়া প্রয়োজন ছিল। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দলের এই প্রথম দুটো ম্যাচ দেখে আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারেন যে যুক্তরাষ্ট্র এরকমভাবে আপনার ফাইট ব্যাক করবে বা এরকমভাবে একটা চ্যালেঞ্জ বাংলাদেশকে উপহার দিবে বা চ্যালেঞ্জ নিয়ে লড়বে, এই জেদ বা জোশ দেখাবে, এই ধরনের চিন্তাটুকু খুব সম্ভবত টিম ম্যানেজমেন্ট করেননি। সেটা একটা বড় একটা ভুল ছিল। ওয়ারাজ আপনি যদি উল্টো দিকে দেখেন, সেখানে কিন্তু আপনার যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশ দলটাকে নিয়ে অনেক ভালো অ্যানালাইসিস করেছে, কখন কোন জায়গায় আপনি কোন বোলারকে ইউজ করতে হবে এবং এই কন্ডিশনটাকে বা এই উইকেটে আমরা কত দূর যেতে পারবো, সে ধরনের একটা প্ল্যান তারা কিন্তু একটা ফুল প্রুফ একটা প্ল্যান নিয়ে তারা খেলতে নেমেছিল এবং তারা সাকসেস হয়েছে। আমরা পারিনি প্রথম দুটো ম্যাচে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজে এখন ক্যাপ্টেন বলছেন যে শেষ ম্যাচে 10 উইকেটে জিতেছেন তারা, 50 বল আগে বড় একটা জয় তাদেরকে একটা আত্মবিশ্বাস দিবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই আত্মবিশ্বাসটাও একটা বলার মতো বলা, কারণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যখন আপনি সিরিজ হারিয়ে ফেলবেন বা সিরিজ হেরে যাবেন, তখন শেষ ম্যাচে শুধুমাত্র সম্মান বাঁচানোর তাগিদে যে ম্যাচটা খেলতে নামবেন, সেখানে যদি আপনি বড় জয় পান কিন্তু এর আগে যে বড় কষ্টটা পেয়েছেন সেই কষ্ট থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজ বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা শিক্ষা, যে আপনি কখনোই টি-20-তে কোনো দলকেই আপনি কখনোই কিন্তু আপনি হেলাফেলা করে দেখার কোনো কিছু নেই। গিভেন ডেতে যে কোনো দল কিন্তু আপনাকে হারিয়ে দিতে পারে। এবং আমি মনে করি যে এই শিক্ষাটা বাংলাদেশ দলের আরও আগে থেকে নেওয়া উচিত ছিল, কারণ আমরা দেখেছি যে হংকংয়ের মতো দলও কিন্তু আমাদেরকে হারিয়ে দিয়েছে টি-20-তে। সো সেই শিক্ষাটা আমরা কাজে লাগাতে পারিনি বলে বা সেই মানে বিষয়টা আমাদের মাথায় ছিল না বলেই কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের কাছে খুব হালকাভাবে নিয়েছিলাম এবং এই ম্যাচটা হেরেছি। এখন আপনি শেষ ম্যাচে জিতে বলছেন যে আমরা একটা কনফিডেন্স নিয়ে যাব, তারপরে আমার কাছে মনে হচ্ছে যে এই কনফিডেন্সটা খুব একটা শক্তিশালী কনফিডেন্সের বার্তা দিচ্ছে না, এটাও কিন্তু এক ধরনের ফেক কনফিডেন্স। আপনি আসলে বিশ্লেষণের কথা বলছিলেন যে আসলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে অনেক বিশ্লেষণ করেছে, আমরা ওইটা করিনি। স্টুয়ার্ট ল কিন্তু মানে এই সিরিজের আগেই বলছিলেন যে আমার যে অভিজ্ঞতা বাংলাদেশের সাথে, সেই অভিজ্ঞতার বিচারে আমি হয়তোবা এই সিরিজটা জিততে পারি। তার সেই আত্মবিশ্বাসটা কিন্তু ছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু উল্টো আত্মবিশ্বাস নিয়ে হয়তোবা যুক্তরাষ্ট্রে গিয়েছে। সাফায়েত, সবচেয়ে বড় বিষয় হলো কি, আপনি মাঠের বাইরে কি বললেন সেটা কিন্তু কাজে লাগবে না যদি আপনি 22 গজে লড়াইয়ে জিততে না পারেন। আমরা দেখেছি যে এর আগেও কিন্তু বিশ্বকাপ, যখন আমরা 50 ওভারের ম্যাচ যে বিশ্বকাপটা হয়েছিল ভারতে, সেখানেও মাঠে ক্রিকেট বাংলাদেশ দল কিন্তু ভালো করতে পারেনি, কিন্তু মাঠের বাইরে ক্রিকেটাররা কিন্তু আপনি সব সময় একটা জিনিস দেখা গিয়েছিল খুব পরিষ্কারভাবে। আমি সেই বিশ্বকাপটা কভার করেছিলাম, সেখানে দেখা গিয়েছিল যে মাঠের বাইরে যখনই ক্রিকেট দল বা ক্রিকেটাররা আসতেন, সেখানে একটা মিডিয়ার সাথে তাদের কেমন জানি একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যেত। মনে হতো যেন এই প্রেস কনফারেন্স বা এই দ্বন্দ্বের মধ্যে মিডিয়ার বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে আপনার ক্রিকেট দলকে বা ক্রিকেটারদেরকে জিততে হবে, কিন্তু সেখানে জেতার বিষয় তো তাদের না। তাদের বিষয়তে জেতার বিষয়টা হলো যে 22 গজে, তারা যদি 22 গজে ভালো পারফর্ম করতে পারেন তাহলে দেখবেন যে আপনি সবচেয়ে বড় জয়ের ক্ষেত্র কিন্তু সেটাই। সো সেই জায়গাটাই বাংলাদেশ দল আমার মনে হয় যে একটা যে জায়গায় ফোকাসটা থাকা উচিত ছিল, সেই ফোকাস থেকে কিছুটা হলেও কিন্তু আপনি বেরিয়ে গিয়েছে। এই কারণে আমি বললাম যে আপনি স্টুয়ার্টলর উদাহরণ যেটা দিলেন, স্টুয়ার্টল অবশ্যই জানতেন যে লম্বা সময় ধরে তিনি বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন এবং বাংলাদেশ দলের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, সেটা তার খুব ভালো মতো জানা রয়েছে। যে বিষয়টা আমি বললাম যে তারা বাংলাদেশ দলকে খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করেছিল বলেই কিন্তু আপনি আজকে তারা 2-1 এই সিরিজটা জিততে পেরেছে, ওয়ারেস বাংলাদেশ দল কিন্তু করেনি। আপনি দেখবেন যে বাংলাদেশ দলের যুক্তরাষ্ট্রের কোন জায়গাটায় শক্তিশালী ছিল, বা আপনি এখানে যে বারবার শুধু বলা হচ্ছিল যে এটাকে বহুজাতিক দলের মতো অবস্থা, এখানে মাল্টি ন্যাশনাল দলের খেলোয়াড়রা খেলেন,
কিন্তু এই খেলোয়াড়দের দুর্বলতাটা কোথায় বা পুরো দলটার একটা দুর্বলতাটা কোথায়, শক্তিমত্তা কোথায়, সেটা কি আমরা পূর্ণাঙ্গভাবে অ্যানালিসিস করেছিলাম? করিনি। আমার তো মনে হয় যে পুরো দলটার যে যুক্তরাষ্ট্রের যে পুরো দল 11 জনের যে দল ছিল বা 15 জনের যে দলটা ছিল, সে দলের নামও কিন্তু অনেকে হয়তো জানতেন না। টিম ম্যানেজমেন্ট সেটা জেনেছে কিনা জানি না আমি, খেলার রেজাল্ট কিন্তু তাই বলছে। সো এখন আপনি যখন যুক্তরাষ্ট্রের মতো র্যাঙ্কিংয়ে থাকা বা পিছিয়ে থাকা একটা দলের বিরুদ্ধে 2-1 সিরিজ জিতে যাবেন, তারপর বলবেন যে আমরা একটা আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি, আমার তো মনে হচ্ছে যে সেই বিষয়টার একটা উদাহরণ একটা মনে পড়ে যাচ্ছে যে আপনি অঙ্ক এবং ইংরেজি পরীক্ষায় ফেল করেছেন এবং শেষ পর্যন্ত পাশ করেছেন পৌরনীতিতে, এবং সেটাতে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, ইটস আপ টু ইউ। এবং গাইস আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা কলটা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে আমাদের সাথে আপনার মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভাইয়া আমি টিপু বলছি ঢাকা থেকে। হ্যালো, জি, আসসালামু বলুন। আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্নটা আসলে কাইসার ভাই খুব সুন্দর করে অনেক কথা বলে। ওনার সাউন্ড কথা শোনা যাচ্ছে না। সত্যি। তো আসলে আমার প্রশ্ন হলো, যেসব দল বা যেসব রাষ্ট্র নতুন করে ক্রিকেট শুরু করে, সবসময় একটা ধামাকা দেয়। এক সময় কেনিয়া ধামাকা দিয়েছে, জিম্বাবুয়ে ধামাকা দিয়েছে, তাই না? এরকম একটা ধামাকা হতেই পারে। আর দিন শেষে আমাদেরকে ভাবতে হবে যে আমরা হয়তো সিরিজটা হেরে গেছি, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা যাতে নেক্সটে মূল ওয়ার্ল্ড কাপে যেমন আমরা ভালো খেলি। 18 কোটি মানুষের প্রত্যাশা এখানে। আমরা অনেক কথাই বলবো, হারলে বলবো, জিতলে বলবো, এটাই স্বাভাবিক। কারণ দেখেন, জিম্বাবুয়ে যখন জন্ম হয় বা কেনিয়া যখন জন্ম হয় ক্রিকেটে, তারা কিন্তু অনেক ধরনের আনএক্সপেক্টেড রেজাল্ট করেছে, যেটা ভাবতেও পারো। কেনিয়া ভারতকেও হারিয়েছে, তাই না? আর ইউএসএ টিমে দেখেন কারা খেলে, সব পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজের অনেক প্লেয়ার খেলে। এরা কিন্তু ক্রিকেট দেশের খেলোয়াড়, অর্থাৎ ছোট করে এদেরকে দেখার নাই। আর এমন হতে পারে আমেরিকা ওয়ার্ল্ড কাপে অনেক যে কোনো সময় যে কোনো ধামাকা দিতে পারে। তা আমাদের সে দিন শেষে একটাই প্রত্যাশা থাকবে, যেটা আমরা মূল পর্বে যে আমরা ভালো খেলতে পারি, এটাই আমাদের কামনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কাইসার ভাই, সেই আশা তো আমাদেরও থাকবে অবশ্যই, যে বাংলাদেশ দল যেন মূল পর্বে ভালো খেলুক, সেই আশাটা কিন্তু আমরা করে আসছি টি-20 বিশ্বকাপের সেই প্রথম 2007 সাল থেকে, এবং সেই 2007 সালে প্রথম আমরা ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলকে মূল পর্বে হারিয়েছিলাম। আমি বলবো যে সমশক্তির অথবা বড় শক্তির অথবা বড় র্যাঙ্কিংয়ে থাকা দলকে। তারপরে কিন্তু আমরা সেই বিশ্বকাপের সেই অভিষেক আসরের পর থেকে এখন পর্যন্ত যতগুলো ম্যাচে খেলেছি, সেখানে মূল পর্বে কিন্তু আমরা বড় কোনো দলকে হারাতে পারিনি। সেটাই কি আপনার কাছে মনে হয় সবচেয়ে বড় আমরা কিন্তু স্কটল্যান্ডের মতো দলের কাছেও কিন্তু হেরে গিয়েছিলাম। সো এবারও আমাদের আশা থাকবে যে পেছনের সব সমস্যা কাটিয়ে উঠে, সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে বাংলাদেশ যেন মূল পর্বে তাদের খেলাটা খেলতে পারে এবং ভালো করে পারফরমেন্স করতে পারে। এখানে আপনি দেখবেন যে আপনি 4টা ম্যাচ রয়েছে, এই 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ আমাদেরকে জিততেই হবে। তবে মাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে বিশ্বকাপের মতো আসলে আপনি যখন খেলতে গিয়েছেন, কোনো ম্যাচে কিন্তু আপনি গ্যারান্টেড না যে আপনি জিতবেনই। সো আপনাকে জেতার জন্য ওই গ্যারান্টিটা মাঠেই আদায় করে নিতে হবে। এখন বাংলাদেশ দল সেটা কতখানি কাজে লাগাতে পারে এই সিরিজের পরে, সেটাই একটা দেখার বিষয়। এই সিরিজের পর কিছুটা হলো একটু অ্যাডভান্টেজ পাবে কিনা, কারণ এই যে মাঠে খেলছে 3টা ম্যাচ অলরেডি খেলা হয়ে গেছে এবং একই সাথে বিশ্ব প্রস্তুতি ম্যাচটাও কিন্তু এখানেই খেলবে। সো এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা এখানে, তো এই জায়গাটি একটু বাংলাদেশ হলেও সুবিধা পাবে কিনা মূল পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে? তাও ঠিক, কিছুটা তো সুবিধা অবশ্যই পাবে। কারণটা হলো যে আপনি এই উইকেট কন্ডিশন এবং এখানকার সার্বিক পরিস্থিতি কীরকম, সেটার সাথে বাংলাদেশ একটু অ্যাডাপ্টেডটা হয়ে গিয়েছে। কিন্তু যেটা বললাম যে আমি শ্রীলঙ্কাও কিন্তু সেরকমভাবেই চাইবে। শ্রীলঙ্কাও যে কটা ম্যাচকে টার্গেট করেছে এই টুর্নামেন্টে জেতার জন্য, সেটা কিন্তু বাংলাদেশও তাদের মধ্যে একটা অন্যতম। সো নিশ্চিতভাবে সেই ফাইট ব্যাকটা অনেক কঠিন একটা বিষয় হবে। আর আপনি জানেন যে শ্রীলঙ্কা প্রথম ম্যাচটা কিন্তু যে 8 জুনে যে আমাদের প্রথম ম্যাচটা রয়েছে, সেটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাচ হবে। কারণ সেই ম্যাচটায় আপনি যদি জিততে পারেন, তাহলে বলা যেতে পারে যে যে লক্ষ্য নিয়ে আপনি চিন্তা করছেন যে আমি কোয়ার্টার ফাইনালে খেলবো, সেটার দিকে বাংলাদেশ অবশ্যই একটা ধাপ এগিয়ে যাবে। কিন্তু সেই ম্যাচটা যদি আপনি হারেন, তাহলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা আপনি পড়বেন। তখন পিছনের যে 4টা ম্যাচ থাকবে, সেই 4টা ম্যাচ 3টা ম্যাচ থাকবে, সেই 3টা ম্যাচে 3টাই জিততে হবে আপনাকে। ভেরি টাফ জিনিস হয়ে যাবে। সো প্রথম ম্যাচটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ বাংলাদেশ দলের জন্য। আর যেটা আপনি বললেন যে কন্ডিশনের সুবিধাটা কিভাবে কাজে লাগাবে বাংলাদেশ, শ্রীলঙ্কাও তাই করবে। শ্রীলঙ্কাও কিন্তু আপনি জানে যে বাংলাদেশ দলের সাথে তারা লম্বা সময় ধরে খেলে আসছে, বাংলাদেশ দলের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়। টি-20তে তারা এগিয়ে রয়েছে বাংলাদেশ দলের সাথে সার্বিক পরিসংখ্যানে। সো এবং কিছুদিন আগেও তারা কিন্তু বাংলাদেশের মাটিতে এসেই খেলে গিয়েছিল, বাংলাদেশের সাথে টি-20 সিরিজ খেলেছে।
সব কিছু মিলে ওই ম্যাচটাই কিন্তু বাংলাদেশ দলের জন্য এই বিশ্বকাপে একটা অল ইম্পর্টেন্ট একটা ম্যাচ হবে। এখন দেখার বিষয় হলো যে এই সিরিজ হারার পর বাংলাদেশ আরও দুটো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগটা পাচ্ছে, সেই দুটো কিন্তু প্রস্তুতি ম্যাচ হবে, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে কাউন্ট হবে না। তো সেখানেও কিন্তু আপনাকে মূল মঞ্চে আপনি কিভাবে লড়বেন বা কিভাবে আপনি কোন শক্তি নিয়ে লড়বেন সেটার দেখার একটা বিষয়টা রয়েছে, বা সেটা পরীক্ষণের একটা সুযোগটা বাংলাদেশ দল পাচ্ছে। আশা করছি যে বাংলাদেশ দল এখন পর্যন্ত এই বিশ্বকাপে খেলতে গিয়ে সবচেয়ে বাজে যে সময় কাটিয়েছে সেই বাজে সময়টাকে পেছনে ফেলে এখন থেকে আমরা যেন গতকাল যে ম্যাচটা আমরা জিতলাম সেই ম্যাচটার মতোই করে সামনের সময়টা যেন আমাদের আধিপত্য দেখাতে পারে, একটা আধিপত্য, একটা সুখের সময়, একটা স্বস্তির সময় যেন আমরা দেখতে পাই। এবং আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে আমাদের সাথে আপনার প্রশ্ন বা মতামত শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্দুল কুদ্দুস, বরিশাল থেকে বলছি আর কি। জি বলুন। আর প্রশ্নটা হলো স্যারের কাছে, কাউসার স্যারের কাছে, যে লিটন দাসকে বসাই এখানে এনামূলক বিজয়কে চান্সটা পেলে ভালো হইতো না? আচ্ছা, জি বুঝতে পেরেছি। না, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। এই প্রশ্নের ব্যাখ্যাটা, এই প্রশ্নটা উঠেছিল প্রেস কনফারেন্সে যেদিন প্রধান নির্বাচক দল ঘোষণা করছিলেন, সেখানে তিনি একটা স্পষ্ট বলেছেন যে লিটন দাস এই মুহূর্তে ফর্মে নেই, কিন্তু লিটন দাসের বিকল্প হিসাবে যাদেরকে তারা চিন্তা করছেন তাদের উপরও তাদের আস্থাটুকু সেরকমভাবে নেই। এই কারণে অফ ফর্মে থাকা লিটন দাসকে কিন্তু তারা বিশ্বকাপে দলের জন্য পিক আপটা করেছেন। এটা আমি মনে করি যে অনেক বড় একটা স্টেটমেন্ট। কারণটা হলো যে আপনি যখনই কোনো একটা বিকল্প হিসাবে কাউকে চিন্তা করবেন, তার উপর যদি আপনি আস্থা রাখতে না পারেন, তার মানেটা হলো যে আপনি তাদের যে বিকল্প হিসাবে চিন্তা করার যে প্রক্রিয়াটা বা প্রসেসটা, যে তারা এরপরে কে থাকবে এরপরে কে থাকবে, এই প্রসেসটা আমার মনে হয় যে খুব বড় এক ধরনের গলতটা রয়েছে। সো এটা আসলে আমার মনে হয় যে এনামুল হক, বিজয়, নাইম এদের সুযোগ দেওয়া হয়েছে আসলে, কিন্তু জাতীয় দল আসলে কিন্তু তারাও কিন্তু পারফর্ম করতে পারছে না। রাইট, সেটাও সেই কারণে বললেন যে নির্বাচক সেই কারণে বলেছেন যে তাদের উপর আস্থাটুকু নেই দেখে অফ ফর্মে থাকা লিটন দাসকে তারা রাখছেন। তো কিন্তু জিনিসটা হলো যে এটা কতদিন আপনি এরকমভাবে চলবেন। এবং লিটন দাসের কথা যদি আপনি এই সিরিজে বলেন, তাহলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে লিটন দাসকে টিম ম্যানেজমেন্ট একটু আড়াল করার চেষ্টাটুকু করছে। আপনি দেখুন, প্রথম ম্যাচে তিনি খেললেন, তিনি ভালো রান করতে পারলেন না। পরের ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হলো, মানে দল একাদশে তিনি থাকলেন না। তৃতীয় ম্যাচে তিনি আসলেন, কিন্তু তার ব্যাটিং লাইন আপটা চেঞ্জ করে দেওয়া হলো, তিনি ওপেনিং করলেন না, তাকে কিন্তু আপনার মিডল অর্ডারে ব্যাটার হিসাবে রাখা হয়েছিল। সব কিছু মিলে এবং তিনি ব্যাটিংয়ের সুযোগটাই পেলেন না। এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে লিটন দাস অফ ফর্মে ছিলেন এবং তাকে ফর্মে ফেরানোর জন্য বা তার নিজের যে আত্মবিশ্বাসটুকু একটা থাকার বিষয়টা ছিল, সেটাও তিনি সেরকমভাবে স্ফুরণটা ঘটাতে পারছেন না। এখন সব কাজটুকু করতে হবে, নির্বাচকরা তাদেরকে সুযোগটা দিয়েছেন, টিম ম্যানেজমেন্ট তাকে দলে রেখেছে। এখন লিটন দাসের উপর সবচেয়ে বড় চোখটা থাকবে এবং লিটন দাসকে নিজেই তার সমস্যার সমাধানটা করতে হবে, বাইরে থেকে কেউ সমস্যার সমাধান করে দেবে না। অবশ্যই। এবং আমরা আরো আলোচনা করবো, আমাদের ছোট একটা বিরতি নিতে হবে আসলে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে নিচ্ছি ছোট একটা বিরতি। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ দল নিয়ে এবং বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে। আসলে টি-20 বিশ্বকাপ আপনারা জানেন যে অলরেডি বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রয়েছে এবং সেই টি-20 বিশ্বকাপে আসলে কি করবে সেই আলোচনা করছিলাম। আমাদের সাথে আছেন এম কায়সার। এম কায়সার, আপনি যে আসলে আমরা বলছিলাম যে টপ অর্ডার নিয়ে কিন্তু একটা মানে বিশাল সমস্যায় ভুগছে বাংলাদেশ। সেই ক্ষেত্রে যদি লিটনের কথা বলেন, লিটন আপনি একটু আগেই বললেন যে লিটন আসলে ওই তার যেই পরিচিত যেই ব্যাটিংটা সেটা কিন্তু দেখাতে পাচ্ছেন। এবং একই সাথে কালকে যদি আমরা দেখি সৌম্য এবং তানজিদ তামিমের যেই জুটিটা, সেই জায়গায় আপনি কি বলবেন আসলে তারা কি এখন একটু হলো পরিণত কিনা বিশ্বকাপের জন্য? দেখুন, আমার কাছে পুরো দলটা দেখে মনে হচ্ছে যে একটু আন্ডার প্রিপেয়ার্ড দল হিসেবে কিন্তু বাংলাদেশ এখানে খেলতে গিয়েছে। যে আপনার ওপেনিং জুটি কারা থাকবে সেটা কিন্তু আপনি এখনো সেট করতে পারেননি, এবং সেটা সেট না করতে পারার জন্য আপনি টিম ম্যানেজমেন্টকে খুব একটা দায় দিতে পারেন না। কারণটা হলো যে যাদের উপর আস্থা রাখা হয়েছিল বা যাদেরকে চিন্তাভাবনা করা হচ্ছিল তারা এক ম্যাচে ভালো করেন, তো আপনি 5 ম্যাচে বসে থাকেন বা রান পান না। সো এটা করলে আপনি তখন দেখবেন যে আপনি টোটাল কিন্তু আপনার কম্বিনেশনটাই সেট হয় না যে ওপেনিং কারা করবেন। এই কারণে আপনি কালকের ম্যাচে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম ওপেন করেছেন এবং এখন পর্যন্ত তারা সেঞ্চুরি পার্টনারশিপ একটা করেছেন, কিন্তু যে দলের বিরুদ্ধে করেছেন, যে বোলিং অ্যাটাকের বিরুদ্ধে করেছেন, সেটাও কিন্তু আপনার মনে রাখতে হবে। একটু মনে করিয়ে দেই, সেটা হলো যে দলটাকে বাংলাদেশ কালকে হারিয়েছে সেই দল কিন্তু আপনি যুক্তরাষ্ট্রের মূল দল না। এই দলের কিন্তু আপনি সিরিজ জয় যে দলটা ছিল সেই দলের থেকে 4 জন খেলোয়াড় কিন্তু এই দলে খেলেননি। আরেকটু ব্যাখ্যায় যাচ্ছি, সেটি হলো যে মূল ক্যাপ্টেনই কিন্তু খেলেননি, মোনাক প্যাটেল কিন্তু খেলেননি, অন্য একজন ক্যাপ্টেন্সি করেছেন। দ্যাট মিনস তারা যখন সিরিজটা জিতে নিয়েছে তখন এই ম্যাচটাকে তারা
বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটাকে তারা একটা পরীক্ষা নিরীক্ষণের জায়গা হিসাবে কিন্তু চিন্তা করেছে। ওয়ারেজ বাংলাদেশের সামনে তখন কিন্তু এই ম্যাচ জয় ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প ছিল না, অন্তত যেভাবে আপনি শিরোনামে বলছিলেন যে হোয়াইট ওয়াশ এড়াতে হবে বাংলাদেশকে, এবং সেটা তারা এড়িয়েছে। যে সম্মান বাঁচানোর একটা তাগিদ ছিল দেখে বাংলাদেশ পূর্ণ শক্তির একটা দলকে নিয়ে এখানে খেলতে নেমেছিল এবং ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন এনেছে। লিটন দাস এখানে দলে ছিলেন এবং তাকে মিডল অর্ডারে খুব সম্ভবত ব্যাট করতেন, যদি তিনি ব্যাটিংয়ের সুযোগটা পেতেন। তিনি ব্যাটিংয়ের সুযোগটা পাননি, উইকেট কিপিংয়ের পিছনেই সময়টা কাটিয়েছেন। আর যে দুজন ব্যাটার ছিলেন তারা 11 ওভারে ম্যাচটা শেষ করে দিয়ে চলে এসেছেন। লো স্কোরিং ম্যাচ এই কারণে। সো এখন পর্যন্ত আপনি যদি ধরেন যে এই দলটাই আপনি এই দলের যে ওপেনিং জুটিটায় তারাই আপনার ওয়ার্ল্ড কাপে ওপেনিং করবে, সেটাও কিন্তু আপনি এখন পর্যন্ত ঠিক না। সো আমার কাছে মনে হচ্ছে যে বাকি যে দুটো প্র্যাকটিস ম্যাচ রয়েছে, 28 তারিখে একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এবং তারপরে 1 জুন ভারতের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ রয়েছে। সেখানে বাংলাদেশ হয়তো তাদের ব্যাটিং কম্বিনেশনটা একটা সেট করবে, এবং সেই ব্যাটিং কম্বিনেশনের সেট করার মধ্যে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম আপনি ঠিকই ধরেছেন যে টপ অর্ডার ব্যাটাররা। টপ অর্ডারের মধ্যে আপনি নাজমুল হোসেন শান্ত নিজেও কিন্তু আপনি ভালো ফর্মে নেই এখন পর্যন্ত। তিনি একটা ম্যাচে আপনি 30+ রান করেছেন, কিন্তু সেটাতে ধরেন আপনি কখনোই খুব একটা মানে আপনার হয় না যে ফ্ললেস এক ধরনের একটা বিষয় থাকে বা একটা নিখুঁত একটা ব্যাটিংয়ের যে বিষয়টা থাকে সেটাও কিন্তু তার মধ্যে দেখা যায়নি। সো সব কিছু মিলে টপ অর্ডার ব্যাটিংটা বাংলাদেশ দল যেরকমভাবে দুশ্চিন্তা নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছিল, এখন পর্যন্ত সেই দুশ্চিন্তাটা যুক্তরাষ্ট্রের মাটিতে সেই দুশ্চিন্তা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। আশা করছি যে পরের যে দুটো ম্যাচ একেবারে ছোট্ট করে একটু যদি আমরা বলি যে মুস্তাফিজ কালকে 6 উইকেট নিয়েছেন, মুস্তাফিজরা একটু চেনার ছন্দে পেয়েছেন কিনা? এটাই একটা সবচেয়ে বড় স্বস্তির বিষয়টা। কারণটা হলো যে তিনি 3 ম্যাচে 10টি উইকেট নিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, গতকালকে ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন, এবং গতকালকে যেভাবে ম্যাচটা তিনি পুরোপুরি একতরফা করে দিয়েছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। কারণটা হলো যে তিনি জানতেন যে দলের ব্যাটারদের দুর্বলতাটা কোথায়, এবং তার যে বৈচিত্র্য যেটা আছে সেটা ফুল ফ্লেজে তিনি কিন্তু এখানে ইউজ করেছেন দেখেই এই সাফল্যটা তিনি পেয়েছেন। উইকেটটাও একটা বড় বিষয় ছিল। এই উইকেটটা মুস্তাফিজের সেই কাটার এবং স্লো হয়ে যাওয়ার যে মানে বল করলে যে বল একটু দেরিতে ব্যাটে আসে সেই আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্নটা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওই যে মানে সেকেন্ড ম্যাচ কনফারেন্সে তো সাকিব আল হাসান বলতেছিল যে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও ইউএস এর কাছে হারছে, তো এই লজিকটা আসলে কতটুকু সঠিক? আসলে উনি কি প্রশ্নটা আরেকবার করবেন একটু? না মানে ওই যে আয়ারল্যান্ডের এগেইনস্টে যে পাকিস্তান সিরিজ মানে ম্যাচ হারছিল। আচ্ছা আচ্ছা ওকে ওকে, হ্যাঁ। না দেখুন, আপনি যে কোনো দলের কাছে অন্য আরেকটা দল হেরেছে দেখে আমাদেরকেও হারতে হবে, এটা তো কোনো উদাহরণ হতে পারে না, কখনোই এই ধরনের কিন্তু উদাহরণ হতে পারে না। বিষয়টা হলো যে আয়ারল্যান্ডের কাছে পাকিস্তান যে হেরেছিল সেটা একটা ম্যাচে হেরেছিল, কিন্তু সিরিজটা পাকিস্তান জিতেছে খুব দাপুটিভাবে। সো বাংলাদেশ ধরেন আপনি প্রথম ম্যাচটা হেরেছে, সেটাকে যদি আপনি অঘটন ধরেন তাহলে পরের ম্যাচটা জেতা উচিত ছিল, পারেনি সেটা। কায়সার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের শেষ করতে হচ্ছে, আমরা চাই আসলে মূল পর্ব বাংলাদেশ ভালো খেলে এই যে সংকটটা আছে এটা উতরাক। দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।